আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ওয়াকার কি সামরিক শাসন জারি করবে, বা ওয়াকার বা সেনা ব্যাকড কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে? ক্যান্টনমেন্টের পরিস্থিতি যে স্বাভাবিক নেই, এটা বুঝতে কারো অসুবিধা হয় না। পরিস্থিতি থমথমে, পরিস্থিতি গুমট, পরিস্থিতি যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। যেমন একটা ধারণা দেওয়া হয় যে সেনাবাহিনীতে বোধহয় জামাত, হিজবুত তাহরির ভর্তি, আহ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা পক্ষের সেনা কর্মকর্তার সংখ্যা কম। এটি একটি ভ্রান্ত ধারণা এবং এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার। মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার গত 16 বছরের মতো ক্ষমতায় ছিল, এবং তাদের সময়ে তাদের যে প্রমোশন, রিক্রুটমেন্ট, এখানে একটা ফিল্ট্রেশন ছিল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রমোট করা হয়েছে, যদিও সবখানে করা হয়নি, কিছু কিছু বিষয়ের সমালোচনা আছে। তারপরেও মনে রাখবেন যে সেনাবাহিনীতে, বর্তমান সেনাবাহিনীতে 70% বেশি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং এর বাইরে আছে যারা খুব প্রফেশনাল, যারা কোনো দল বা কোনো পক্ষে যেতে চায় না, তারাও এখন এই মুক্তিযুদ্ধের পক্ষের অংশের সাথে সুর মিলিয়েছে। কারণ সেনাবাহিনী, ওয়াকার যেভাবে সেনাবাহিনীকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন, তাতে প্রফেশনাল অংশটা এটা খুব বেশি পছন্দ করছে না। সুতরাং সেনাবাহিনী মানেই জামাত, সেনাবাহিনী মানেই হিজবুত তাহরির, দিস ইজ এ প্রোপোগান্ডা। মনে রাখবেন যে এটা একটা অসত্য, এটা সত্যি না, এবং এটা ইচ্ছে করে এই প্রোপোগান্ডাটা ছড়ানো হয় এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য। সামরিক, বেসামরিক সবখানে এই বিভ্রান্তিটা তারা সরাচ্ছে। সুতরাং ডোন্ট পে হিট টু দিস প্রোপোগান্ডা। এরপরে হলো যে জেনারেল ওয়াকার কি সামরিক শাসন জারি করে ক্ষমতা নেবেন কিনা, এটাও খুব স্পষ্ট করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই। এমনকি জেনারেল ওয়াকার নিজেও তার ঘনিষ্ঠজনদের বারবার বলেছেন যে তিনি কোনো অবস্থায় ক্ষমতা নেবেন না। তিনি বিভিন্ন বক্তৃতাও বলেছেন তিনি ক্ষমতা নেবেন না। এটা সত্যি, তিনি ক্ষমতা নেবেন না। হয় তার ক্ষমতা নেবার মতো হ্যাডম নেই, অথবা তার অন্য কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে। তিনি নিজে রাজনীতি না করলেও আপনারা জানেন যে তিনি একটি রাজনৈতিক ধারার সমর্থক, এবং সেটি হলো জামাতি ইসলামী। তিনি ছাত্র জীবন থেকে এই জামাতি ইসলামীর সাথে সম্পৃক্ত। আর্মিতে গিয়েও তিনি প্রকাশ্যে হয়তো সেভাবে তৎপরতা না চালাতে পারলেও তিনি এই যে জামাতের গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন। সুতরাং তিনি চাইবেন সেনাপ্রধান হিসেবে জামাতকে যদি পারেন তিনি ক্ষমতায় আনার জন্য সহায়তা করবেন। সুতরাং তার পক্ষে সামরিক শাসন জারি করা সম্ভব না। সেনাবাহিনীর ভেতরে, বিশেষ করে এই আইসিটিতে যে মামলাটা করা হয়েছে, এবং যেখানে 25 জন সেনা কর্মকর্তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, এই ঘটনায় সেনাবাহিনীর মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল, সেখান থেকেও সেনাবাহিনীর একটা বড় অংশ তারা মনে করেছিল যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে, বাংলাদেশকে রক্ষার্থে, বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে একটা ভূমিকা রাখবেন। কিন্তু সেই ভূমিকাটি তিনি রাখেননি। তাকে বলা হয়েছিল, তাকে অনুরোধ করেছিল অনেক সেনা অফিসার, সিনিয়র এবং মিড লেভেল অফিসার তার সাথে দেখা করে তাকে অনুরোধ করেছিল যে হি শুড ইন্টারভেন। হি ডিডন্ট অ্যাগ্রি, তিনি রাজি হয়নি। আরো স্পেসিফিক ভাবে 10-12 জন সেনা কর্মকর্তাও তার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছেন যে স্যার, সেনাবাহিনী এবং দেশ দুটোকেই রক্ষার ঐতিহাসিক দায়িত্ব আপনার উপরে পড়েছে। আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, বাংলাদেশ সেনাবাহিনী আপনার পেছনে থাকবে। তিনি চুপ করে শুনেছেন, কিন্তু তিনি কোনো রিয়াকশন দেননি। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে আমি হার্টের রুগী, আমি অসুস্থ হয়ে পড়ছি, এত চাপ তো আমি নিতে পারছি না, কি ঝামেলার মধ্যে আমি পড়লাম। এবং এমনও হয়েছে যে রাত 1টা পর্যন্ত জেনারেল ওয়াকার তার অফিসে মিটিং করেছেন, একের পর এক মিটিং করেছেন। সেনাবাহিনীর অনেকগুলো গ্রুপ ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তার সাথে মিটিং করেছেন। ফয়জুরের নেতৃত্বে একটা গ্রুপ, অমুকের নেতৃত্বে একটা গ্রুপ, তমুকের নেতৃত্বে একটা গ্রুপ। এর বাইরেও তিনি অনেক গ্রুপের সাথে মিটিং করেছেন, এবং রাত
1টা পর্যন্ত মিটিং করেছে। তো কিন্তু তিনি শুধু শোনেন, কিন্তু তিনি কোনো কাজ করেন না। তার মনের ভেতরে কি লুকিয়ে আছে সেটা তিনি জানেন এবং ঈশ্বর জানেন, এবং আমাদের যতটুকু ধারণা সেটা হলো জামাত প্রীতি, এবং তিনি জামাতের লক্ষ্যেই কাজগুলো করছেন। এখন আরো অনেক কিছুই শোনা যাচ্ছে যে আমাদের একটা ধারণা ছিল যে সেনাবাহিনী বোধহয় জাতিসংঘ শান্তি মিশনে তাদের পার্টিসিপেশনটা এনশিওর করার জন্য জুলাই আগস্টে জেনারেল ওয়াকার একটা স্ট্যান্ড নিয়েছিলেন। কিন্তু আজকে আমরা দেখলাম যে জাতিসংঘের একটা দেশ থেকে পুরা পুলিশের একটা কন্টিনজেন্ট, বাংলাদেশি কন্টিনজেন্ট ফেরত পাঠাচ্ছে, যেখানে জাতিসংঘে ইউএন পিস কিপিং মিশনের বাজেট কার্টেল হয়েছে, 1/4 বাজেট কমে গেছে। সেখানে অন্য অন্য দেশ যেগুলো ছিল সোমালিয়ার, মানে ওই দেখা যাচ্ছে অন্য দেশের আনুপাতিক হারে নাম্বার কমিয়েছে, 25% বা এরকম, আর বাংলাদেশে 100% ব্যাক করা দিচ্ছে পুলিশের কন্টিনজেন্টটাকে। তার মানে বাংলাদেশ ওই 25% কাটেল হলেও বাংলাদেশের জন্য এটা আরো বেশি কাটেল হচ্ছে, বাংলাদেশের জন্য খুব বেশি সুবিধা নেই। এদিকে যেসব সেনা কর্মকর্তা বর্তমানে ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে বন্দী রয়েছেন, তাদের ওয়াইফরা গত পরশুদিন আবার দেখা করেছিলেন জেনারেল ওয়াকারের সাথে, এবং তারা জেনারেল ওয়াকারকে এই তাদের স্বামীদের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে বলে অনুরোধ করেছেন। কিন্তু সেখানেও জেনারেল ওয়াকার সেই একই, মানে তিনি সোনাউল্লাহ, তুমি শুনে যান, কোনো কথা বলেন না এবং কোনো অ্যাকশন তো নেনই না। সুতরাং ক্যান্টনমেন্টে ভাবিদের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে, এবং এই সব ঘটনায় জেনারেল ওয়াকার কিন্তু ভীষণ ভয় পেয়েছেন। তিনি আজকাল ক্যান্টনমেন্টের বাইরে যাচ্ছেন না। তার দেশের বাইরে ট্যুর ছিল সৌদি আরবে, সেটা জানি, ভারতে যাওয়ার কথা ছিল, সেটা না যেয়ে অন্যদের পাঠিয়েছেন। এখন তিনি ক্যান্টনমেন্টেরই বাইরে যাচ্ছেন না, তিনি একেবারে তার বাসা এবং অফিসে থাকেন, এবং তার নিরাপত্তা বাড়িয়েছেন। তার নিরাপত্তার জন্য তিনি কমান্ডো অফিসারদের নিয়োগ করেছেন এই জালালাবাদ, সিলেট ক্যান্টনমেন্ট থেকে এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে স্পেশাল ট্রেইন কমান্ডো অফিসারদের তিনি নিয়ে এসেছেন, এবং তিনি ভীষণ ভয়ে আছেন যে আসলে কি হবে না হবে। সো তার একটা হিডেন এজেন্ডা আছে, মিশন আছে জামাতকে ক্ষমতায় আনার। সেটা একদিকে যেমন, তেমন তিনি আবার ওদিকে ভারত বলেন বা অন্যান্য অনেক রাজনৈতিক শক্তি তাকে আর বিশ্বাস করে না। এমনকি আমেরিকা, তিনি বলতেন যে আমেরিকার বাইরে আমি যেতে পারবো না, কিন্তু সেই আমেরিকাও এখন আর তাকে খুব একটা রিলাই করছে না। আমেরিকা ভারতের সাথে মিলে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু হয়তো সিদ্ধান্ত নেবে, এবং ভেতরে যারা বিভিন্ন সময়ে জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছে, জেনারেল ওয়াকারকে স্টেপ ইন করতে বলেছে বা অ্যাটলিস্ট কোনো একটা কার্যকর ভূমিকা রাখতে বলেছে, তারাও কিন্তু ক্রমে ক্রমে মানে তারাও জোটবদ্ধ হচ্ছে, তারা ক্ষুব্ধ হচ্ছে, এবং তারা সর্বশেষ জেনারেল ওয়াকারকে বলেছে যে স্যার, ইউ শুড রিজাইন অ্যান্ড গো, আপনি কাউকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান করে চলে যান, দেন উইল টেক কেয়ার অফ, এইটা পর্যন্ত তাকে বলা হয়েছে, কিন্তু সেখানেও তিনি কোনো কথা বলেননি। সুতরাং এই যে এতগুলো ক্ষোভ, এতগুলো অফিসারদের ক্ষোভ, এই এবং যে প্রতিকূল চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তবে যারা বলছেন যে জামাতের ব্রিগেডিয়ার আজমির সহায়তায় জামাতপন্থী সেনা কর্মকর্তারা ক্ষমতা নিচ্ছে, আর্মির ক্ষমতা নিচ্ছে, এবং জেনারেল ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী, তাদের এই তথ্যটি সঠিক না। জেনারেল ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী না, কিন্তু তিনি স্বেচ্ছাবন্দী বলা যায়, নিজস্ব নিরাপত্তার ঘেরাটপের মধ্যে নিজেকে আটকে রেখেছেন। সুতরাং ক্যান্টনমেন্টের ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করবার কিছু সময় আসেনি, কিন্তু আবার ক্যান্টনমেন্ট থেকে চোখও ফিরিয়ে রাখা যাবে না। এনি ডে, এনি টাইম, এনিথিং মে হ্যাপেন। দেশের রাজনৈতিক বিশৃঙ্খলা তো চলছেই, সাংঘাতিক ভয়াবহ বিশৃঙ্খলা চলছে। 24 ঘন্টাও বলবো না, 12 ঘন্টার খবরগুলো যদি আপনারা দেখেন, আপনাদের পত্রপত্রিকায় তাকাতে হবে না, আপনাদের টেলিভিশন তাকাতে হবে না, আপনারা অসুস্থ বোধ করবেন। আমরা যারা খবরের ফেরিওয়ালা, খবর সংগ্রহ করি এবং খবরগুলো নিয়ে অ্যানালাইসিস করি, আপনাদের সামনে তুলে ধরি, খবর জানাই, আমাদের কাছে আমাদের কাজ হয়ে গেছে। তো আমরা বহু চড়াই উতরাই পার হয়ে এসেছি, বহু বিভৎস সময়, বিভৎস পরিস্থিতি মোকাবিলা করে এসেছি। এই জন্যে আমরা কিছুটা কম্পাইল করার চেষ্টা করি আপনাদের সামনে, এবং যতটা ধীরে স্থির স্যাংশন করে, বিকৃত না করে উপস্থাপন করা যায়
আমাদের দেশ যে ভালো নাই, এইটা 10 অক্টোবর 2025-এ সারাদিন যদি চোখ বোলান, সরকার যতই গলা ফাটাক ভালো আছে, হ্যাঁ, পরিস্থিতি ভালো, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, একটা সুস্থ স্বাভাবিক মানুষের সামনে পরিস্থিতি তুলে ধরলে সে এটা বলবে না। গত 12-14 ঘন্টায় যে সিচুয়েশন, যেসব খবর আমি ছোট্ট করে একটা শুধু সামারি করি, আপনাদের চোখের সামনে থাকবে বিষয়গুলো এবং আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন দিকে যাচ্ছি, কোথায় আছে ডক্টর ইউনূসের হাতে আমাদের দেশ। ছোট্ট ছোট করে একটু, ময়মনসিংহে থেমে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, নিহত 1। রাত 3টায় যাত্রাবাড়িতে রায়দা পরিবহনের একটি বাসে, রাত 2টায় রায়ের বাজারে রাজধানী পরিবহনের বাসে এবং ভোর 4টায় উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুরো 3টি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল, তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাজধানী বসুন্ধরা মেন গেট 100 ফিট সড়কে রাত 3টার দিকে একটি প্রাইভেট কারে দুর্বৃত্তরা আগুন দেয়। রাজধানীর মতিঝিল এলাকায় ইস্পানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ককটেল ছুঁড়েছে দুর্বৃত্তরা, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাজধানীতে হাত পা বাঁধা অবস্থায় মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের লাশ পাওয়া যায়। রাজধানীর গুলশান লেকের পাশে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৌরভ, তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। সোমবার দিবাগত রাত 12:30টার দিকে গুলশানের 55 নম্বর রোডের শেষ মাথায় লেকের পাশে ওয়াকওয়ে থেকে সৌরভের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্র দলের 2 গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 পক্ষের অন্তত 8 জন আহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি বাসেদ গ্রুপ ও সুমন সর্দারের গ্রুপ জড়িত ছিল বলে চিহ্নিত হওয়া গেছে। রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে আগুন। এবং সবশেষ আমরা যেটা জানতে পেরেছি, সবশেষ আমাদের খবর হলো ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। এই হলো সুখের রাজধানী, সুখের বাংলাদেশ। এরপর যেটা হয়েছে, সরকার ভেতরে কামড় আছে, কামড় না থাকার কোনো কারণ নেই। সারা দেশে চলমান বিভিন্ন সহিংসতা, অগ্নিসংযোগের মতো নাশকতার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সব বিমানবন্দর সতর্ক থাকবে। কোন পর্যায়ে গেলে পরে বিমানবন্দর এলাকাতেও সতর্ক ঘোষণা করা হয়েছে? আমরা বারবার প্রশ্ন তুলেছি, কারা করছে এসব? এত সব লাগাতার গত 2 দিন আওয়ামী লীগের পক্ষে সম্ভব? আওয়ামী লীগ এভাবেই ছড়িয়ে গেছে শহরে? তাহলে সরকার এতদিন কি করেছে? সরকার তাহলে তার যেই কৌশলে ছিল সেই রণকৌশল ভুল, সেটাই প্রমাণ হচ্ছে। আমরা বারবার যে বলি রাজনৈতিক সমস্যার যেটা লাগিয়েছে সেটা সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনক্ষণ ঠিক হবে 13ই নভেম্বর। কিন্তু এই আদালতে চলমান বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও অনিয়ম নিয়ে প্রশ্ন এবং আশঙ্কা বাড়ছে। সে আশঙ্কাগুলো এবার আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে জাতিসংঘের দপ্তরে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের গুরুতর আশঙ্কার কথা জানিয়ে অন্যায় ও অনিয়মের অভিযোগ তুলে ধরে জাতিসংঘে জরুরি আবেদন জানিয়েছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সে 2 জন প্রভাবশালী আইনজীবী। এই 2 আইনজীবী হলেন স্টিফেন পালস কেসি ও তাতিয়ানা এজরায়েল। এই 2 আইনজীবীর আপিলটি বিশ্লেষণ করে দেখা যাবে আইসিটির 3টি আইনি প্রক্রিয়ার দুর্বলতার কথা তারা তুলে ধরেছেন। 1, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের ঝুঁকি। 2, বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ। এবং 3, নির্বাচনী বিচার বা সিলেক্টিভ জাস্টিস এর নীতি। বিশ্লেষকরা মনে করেন এই 3টি উপাদান আন্তর্জাতিকভাবে ন্যায্য বিচারের মৌলিক অধিকারকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। মজার ব্যাপার হলো, বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ও ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান এই 3টি বিষয় এরই মধ্যে সমালোচনা করেছেন এবং আইসিটিকে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইসিটির সমালোচনা করায় এই 2 জনই শাস্তির মুখোমুখি হয়েছিলেন। এমনকি ইংল্যান্ডের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইল মাত্র কয়েকদিন আগে আইসিটি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার আওয়ামী লীগের হয়ে ডাউটি স্ট্রিটের 2 আইনজীবী এমন কিছু বিষয় সামনে এনেছেন যেগুলো এরই মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়ার
স্বচ্ছতা শুরুতেই আন্তর্জাতিকভাবে বিরাট প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে সম্প্রতি শেখ হাসিনার পক্ষে ডাউটি স্ট্রিটের আইনজীবীরা এই আবেদন জমা দেন। সোমবার ডাউটি স্ট্রিট চেম্বার্সের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই আবেদনে দুই আইনজীবী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়া, তার ন্যায় বিচারের অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়া লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ তুলে ধরে আপিল করেছেন। আপিলে বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার প্রক্রিয়া ন্যায্য বিচারের মৌলিক অধিকার ও আইনি প্রক্রিয়া গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে। দুই ব্রিটিশ আইনজীবী কেসি ও ইচওয়েল জরুরি আবেদনে লেখেন, অপরাধের অভিযোগ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যেমন আছে, তেমনি দলটির সমর্থকদের উপর প্রতিশোধমূলক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। দর্শক, জুলাই আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানেও একই তথ্য আছে। জাতিসংঘের ওই রিপোর্টে যে অনুমিত 1400 জন হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে 144 জন আওয়ামী লীগ ও 44 জন পুলিশ সদস্যের কথা বলা আছে। জাতিসংঘের প্রতিবেদনে 5ই আগস্টের আগে পরে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের উপর সহিংসতার বিবরণ এসেছে রক্ষণশীল ভঙ্গিতে। এমনকি পুলিশ হত্যা কিংবা থানায় আক্রমণের পরিসংখ্যান তুলে ধরার ক্ষেত্রেও তারা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের ভাষ্যের উপর। জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে মামলা হলেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত বাকিরা জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছে। ডাউটি স্ট্রিটের আইনজীবীদের আবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেবল সাবেক সরকারের কর্মকর্তাদের বিচার করছে, অথচ যারা আন্দোলন বা অভ্যুত্থান সফল করেছে বলে দাবি করেছে তাদের বিচারের আওতার বাইরে রাখা হয়েছে। মানে যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা গত বছরের 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, বিষয়টি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ আইনে জবাবদিহিতা অবশ্যই সামগ্রিক হতে হয়। কেবল পরাজিত পক্ষকে বিচারের আওতায় আনলে তা রাজনৈতিক প্রতিশোধ বা ভিক্টর জাস্টিস হিসেবে গণ্য হয়। এই দায়মুক্তির সিদ্ধান্ত ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে রাজনৈতিক প্রতিহিংসা প্রাধান্য পাচ্ছে, আর এমন একটি অনির্বাচিত সরকারের অধীনে বিচার কাজ চলছে যাদের জনসাধারণের কোনো ম্যান্ডেট নেই। এতে শেখ হাসিনার ন্যায় বিচার পাওয়ার বিষয়ে কোন কোন অধিকার লঙ্ঘন হচ্ছে তা তুলে ধরেছেন দুই আইনজীবী। তারা 3টি বিষয়ের কথা সুনির্দিষ্টভাবে আপিলে তুলে ধরেছেন। ডাউটি স্ট্রিট চেম্বার্সের আবেদনের মূল আইনি উদ্বেগের একটি হলো ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা ICCPR এর 14-1 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে। আবেদনে আরো বলা হয়, বিচারকদের সঙ্গে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আবার চিফ প্রসিকিউটরের দায়িত্বে যিনি আছেন তিনি বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন এবং তার পক্ষপাতমূলক অবস্থান শেখ হাসিনার মামলা নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে। এমন অভিযোগ করা হয়েছে আপিলে। দর্শক, শেখ হাসিনার পক্ষে দুই ব্রিটিশ আইনজীবীর জাতিসংঘের কাছে তুলে ধরা এই অভিযোগটি অনেক আগেই নজরে এনেছিলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। বিগত আওয়ামী লীগ সরকার আমলে আইসিটিতে যুদ্ধাপরাধের অভিযোগগুলোর বিচারের সময় সমালোচনা করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানকে তখন ট্রাইব্যুনাল দণ্ড দিয়েছিলেন। চলতি বছরের 5ই আগস্ট বার্গম্যান দৈনিক প্রথম আলোতে জুলাই সহিংসতা, ত্রুটিপূর্ণ গ্রেপ্তার, ঝুঁকিপূর্ণ বিচার শিরোনামে একটি কলাম লেখেন। সেখানে তিনি লিখেছিলেন, আইসিটিতে আগের সরকারের সময় জামায়াত ইসলামীর সাবেক আইনজীবী তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর পদে নিয়োগের বিষয়টি অনেকের জন্য উদ্বেগের কারণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও বিচারক নিয়ে কিছু প্রশ্ন শিরোনামে ডেভিড বার্গম্যানের আরেকটি কলাম দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয় গত বছরের 24 অক্টোবর। সেই কলামে তিনি আইসিটির বিচারক নিয়োগ নিয়ে 5টি প্রশ্ন তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, এই নিয়োগগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। ডেভিড বার্গম্যান লিখেছিলেন, আইসিটির বিচারকদের কারোরই কর্মজীবনে কোনো মামলায় আন্তর্জাতিক আইনের নীতি প্রয়োগ করার কোনো অভিজ্ঞতা আছে বলে মনে হয় না। আলোচ্য বিচারের সঙ্গে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং তাকে ঘিরে থাকা জটিল আইন জড়িত, তাই এই অভিজ্ঞতা বিচারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা বলে মনে হয়। 3 বিচারপতির মধ্যে
একজনের বিচারক হওয়ার কোনো অভিজ্ঞতাই নেই। তাছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত। ওই লেখায় ডেভিড বার্গম্যান লিখেছিলেন, এটা খুবই আশ্চর্যের বিষয় যে সরকার আইসিটি বিচারক হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দিল যিনি এমন একটি রাজনৈতিক দলের সদস্য যারা আওয়ামী লীগের ঘোর বিরোধী। অন্যদিকে অনেক আসামির আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা বেশি। ডাউটি স্টেটের আপিলে তুলে ধরা দ্বিতীয় অভিযোগটি হলো মানবতা বিরোধী অপরাধের মতো অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতিতে। শেখ হাসিনা কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র পাননি এবং তার পছন্দের আইনজীবীরা হামলা ও হুমকির কারণে কাজ করতে পারছেন না। ফলে তিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন, যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা নির্দেশনা নেই। পাশাপাশি যেসব আইনজীবী অতীতে আওয়ামী লীগের হয়ে লড়েছেন বা দলটির সঙ্গে যুক্ত, তাদের উপরও হামলা নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। তৃতীয় অভিযোগে ব্রিটিশ দুই আইনজীবী জাতিসংঘকে জানান, এ ধরনের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মতো কোনো সাজা হলে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার শামিল হবে, যেটি কিনা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ বা ICCPR এর 6 ও 14 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করবে। দর্শক, বাংলাদেশের আইসিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এমন আরেকজন ব্রিটিশ আইনজীবী হলেন টবি ক্যাটম্যান। মজার ব্যাপার হলো, সাংবাদিক ডেভিড বার্গম্যানের মতো টবি ক্যাটম্যানও আইসিটির বিভিন্ন ত্রুটি ও নিরপেক্ষতা নিয়ে সরব ছিলেন, যার ফলস্বরূপ 2011 সালে আওয়ামী লীগ সরকার তাকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। আইসিটির তখনকার সেই সমালোচক টবি ক্যাটম্যান এখন নাটকীয়ভাবে ভূমিকা পরিবর্তন করেছেন। অন্তর্বর্তী সরকার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। কিন্তু ক্যাটম্যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর আইসিটির কাঠামোগত সংস্কারের জন্য যেসব প্রস্তাব দিয়েছিলেন তার কিছুই বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। যেমন তিনি আইসিটির নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন, মৃত্যুদণ্ড বাতিল ও আইসিসিতে রেফারেন্স পাঠানোর পরামর্শ দিয়েছিলেন, এমনকি ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর স্পর্শকাতর তথ্য ফাঁস হচ্ছে জানিয়ে বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ তুলে ধরেছিলেন টবি ক্যাটম্যান। দর্শক, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছিলেন যেন সব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হয়। তিনি বিচার প্রক্রিয়া নির্বিশেষে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ করারও আহ্বান জানিয়েছিলেন। সবশেষ ইংল্যান্ডের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইল আইসিটি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে আইসিটির বর্তমান কাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন, যাতে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ, ন্যায্য এবং আইন ও সংবিধানের প্রতি কঠোরভাবে অনুগত হয়। বিশ্লেষকদের ধারণা, লর্ড কার্লাইলের এই মন্তব্য আন্তর্জাতিক মহল থেকে ট্রাইব্যুনালের উপর উচ্চমাত্রার নৈতিক চাপ তৈরি করেছে। শুধু আইসিটিতে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে এ নিয়ে গত কয়েকদিনে আন্তর্জাতিক আদালতে বেশ কয়েকটি অভিযোগ জানালো আওয়ামী লীগ। দর্শক, এর আগে দলটির নেতাকর্মীদের হত্যা, নির্বিচারে গ্রেপ্তার করা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গেল মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত ICCতে একটি মামলার আবেদন হয়। তখন আবেদনটি করেছিলেন ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী কেসি, যিনি এবার আওয়ামী লীগের হয়ে জাতিসংঘের শরণাপন্ন হলেন। ইউনূস সরকারের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনও, যিনি একসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্টকে গত 28 অক্টোবর একটি চিঠি পাঠান মোমেন। চিঠিতে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিবর্তন, গুম, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা, অপরাধীদের দায়মুক্তি ও সাংবাদিক নির্যাতনের মতো অভিযোগ তুলে ধরা হয়। দর্শক, অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির বিষয়টি এরই মধ্যে আন্তর্জাতিক নামকরা মানবাধিকার সংস্থাগুলো বিশ্ব নজরে এনেছে। এমন পরিস্থিতিতে আইসিটিতে বিচার প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আপিল, সেটি আবার এমন কিছু বিষয়ে যেগুলো বহু আগে জাতিসংঘ তার রিপোর্টে উল্লেখ করেছিল। এমনকি বিষয়গুলো সরকারের ঘনিষ্ঠজনরাই সরকারের নজরে এনেছিল বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য। দর্শক, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার। সেটি যদি এখন আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়ে, তাহলে গত 16 মাসে ইউনূস সরকার সবচেয়ে বেশি সমালোচনার শিকার হবেন। তার সাথে আওয়ামী লীগের কয়েক দফা জাতিসংঘের কাছে নালিশ করাটা সরকারের ভাবমূর্তিকে কাজ করায় দাঁড় করিয়ে দিচ্ছে। নাবালক উপদেষ্টা নাহিদ বলেছে,
শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, এবং যেদিন আসবে সেদিন নাকি ফাঁসি দেবে। কে বলেছে? নাবালক উপদেষ্টা নাহিদ। সে কার সাহসে বলে, কেন বলে, সেগুলো পরে আসতেছি। আগে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই নাহিদের বয়স কত? আসছিল চাকরির জন্য আন্দোলন করতে, হয়ে গেছে মন্ত্রী। এখন লটারি টিকিট পাওয়ার মতো ঘটনা, সে মনে করতেছে মুই কি হনুরে। উপদেষ্টা নাহিদের সমর্থক কতজন আছে? তার পরিবারের লোক কি তাকে সমর্থন করে? তার গোষ্ঠীর লোক তাকে সমর্থন ভোট দিবে? নাহিদের কতজন লোক আছে যে বঙ্গবন্ধুর কন্যাকে ফাঁসি দেওয়ার হুমকি দেয়? এই দুঃসাহস সে কোত্থেকে পায়? আমরা জানি তাকে দুঃসাহস দিয়েছে কে? কে দিয়েছে? জামাত। তাকে দুঃসাহস কে দিয়েছে? হেফাজত। তাকে এই কথা, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো শব্দ উচ্চারণ করার সাহস তাকে কে দিয়েছে? সেনাবাহিনী। এই নাবালক উপদেষ্টা নাহিদকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো শব্দ উচ্চারণ করার সাহস কে দিয়েছে? আমেরিকা। এই উড়ে সে জুড়ে বসা এই অপদেষ্টা, নাবালক উপদেষ্টা নাহিদের দুঃসাহস কি করে হয়? তার পিছনে কে আছে? আমরা জানি তার পেছনে কেউ না কেউ আছে, কারণ খুঁটির জোরে পাঠা কুদে। মেনে নিলাম তার পিছনে খুঁটি আছে। খুঁটিগুলো কি কি আমরা ধরে নিতে পারি। খুঁটি, 1 নম্বর খুঁটি বাংলাদেশ সেনাবাহিনী, 2 নম্বর খুঁটি পাকিস্তান এবং আইএসআই, 3 নম্বর খুঁটি জামাত ইসলাম মানে মওদুদি জামাত, 4 নম্বর খুঁটি আমেরিকা, অথবা এগুলো সবগুলোই। তাই না? তাছাড়া তো এই সাহস তার হবে না। আমি কি পারবো তারেক রহমানকে হুমকি দিতে? আমি কি পারবো খালেদা জিয়াকে হুমকি দিতে? নাহিদের চাইতে 100 গুণ বেশি রাজনীতি বুঝি, নাহিদের চাইতে 1000 গুণ বেশি মাঠে থেকেছি। আমরা কি পারবো খালেদা জিয়াকে ফাঁসির দড়িতে ঝোলাবো এরকম কথা বলতে? যে কোনো প্রেক্ষাপটে বলতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ আমাদের পিছনে খুঁটি নাই। না, শুধু সেই কারণে না, বিভিন্ন কারণে আমরা বলবো না। এই নাহিদের আরেকটা কারণ আছে, এই অপদেষ্টা নাহিদের, কারণ এরা হচ্ছে জঙ্গি এবং সন্ত্রাসী। এটা কিন্তু আপনারা ভুলে গেছেন। জঙ্গি এবং সন্ত্রাসী এবং আত্মঘাতীরা যা ইচ্ছা তাই বলতে পারে, কারণ তাদের না আছে জীবনের মায়া, তাদের আছে তীব্র ঘৃণা। এই নাহিদের তীব্র ঘৃণা আছে বঙ্গবন্ধুর প্রতি, তীব্র ঘৃণা আছে আওয়ামী লীগের প্রতি, তীব্র ঘৃণা আছে এই নাবালক উপদেষ্টা নাহিদের, তীব্র ঘৃণা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি। এই নাবালক নাহিদের তীব্র ঘৃণা আছে এই ভারতের প্রতি। এই নাবালক নাহিদের তীব্র ঘৃণা আছে হিন্দুদের প্রতি, কারণ সে চরম সাম্প্রদায়িক এবং সে মেন্টালি একজন চরমপন্থী, ইসলামপন্থী, ইসলামপন্থী চরমপন্থী সে। তার কারণে সে এই সাহস পায় যে শেখ হাসিনাকে সে ফাঁসিতে ঝুলাবে। এই কথা বলার দুঃসাহস সে রাখে শুধু একটা কারণে, শুধুমাত্র যে বাংলাদেশ সেনাবাহিনী তার পক্ষে তা না, শুধু যে তার পক্ষে আমেরিকা তা না, শুধু যে তার পক্ষে পাকিস্তান তা না, শুধু যে তার পক্ষে আইএসআই তা না, শুধু যে তার পক্ষে জামাত ইসলাম, সেই কারণে না। সে মেন্টালি একজন চরম মুক্তিযুদ্ধ বিরোধী, চরম ভারত বিদ্বেষী, চরম আওয়ামী লীগ বিরোধী, এবং মেন্টালি সে শরিয়া আইন চায়, এই বাংলাদেশে খিলাফত চায়। তার কারণে সে এটা বলতে পারছে। তাকে পয়দা করছে কে? জামাত। তাকে পয়দা করছে কে? পাকিস্তান, আইএসআই। তাই সেগুলো বলতে পারে, কিন্তু বলতেই পারে, মুখ যেহেতু আছে। কথা বলতে তো ট্যাক্স লাগে না। এই যে আমি বলতেছি, আমার তো ট্যাক্স লাগতেছে না, তাই না? আমার কোনো শেল্টার নাই, আশ্রয় নাই, তাই বলতেছি অনেক কিছু, কিন্তু সেটা দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে বলি, মুক্তিযুদ্ধের চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে বলি। আর সেই জায়গায় এই তথাকথিত তথ্য উপদেষ্টা নাবালক নাহিদ তো বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা পাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা পাচ্ছে, সেনাবাহিনীর সহযোগিতা পাচ্ছে ইত্যাদিতে। তাই সেগুলো বলতেছে, কি তার পরিণতিটা কি? ভাতিজা নাহিদ, তুমি চেনো শেখ হাসিনাকে? তুমি জানো তার বাবার নাম কি? তুমি তারা ফাঁসি দিবা? এত সস্তা? তোমার আব্বা পাকিস্তান বহু চেষ্টা করেছে 4 আগস্টে তাকে হত্যা করার জন্য। আজকে বললাম কথাটা, ওই
তারেক মনোয়ারের মতো, ওই যে তারেক জানোয়ারের মতো, মানে যে জামাতি জানোয়ার যেটা, ওর মতো ফট করে বললাম না, এটা আগে বলেছি। 4 তারিখে তোমার আব্বা পাকিস্তান এবং তোমার যে বর্তমান প্রধান শেল্টার বাংলাদেশ সেনাবাহিনী বহু চিন্তা ভাবনা করছে শেখ হাসিনাকে হত্যা করা, পারে নাই, মুরুদে কোলায় নাই, কারণ জানে কি পরিণতি হবে। তোমরা যেমন বলতেছো এটা 71 সাল না 75 সাল না, আমিও বলে দিলাম এটাও 71 না 75 না, এই আওয়ামী লীগ 75 আওয়ামী লীগ না, এই আওয়ামী লীগ 71 আওয়ামী লীগ, আওয়ামী লীগ আরো মারাত্মক। তাছাড়া তুমি বঙ্গবন্ধুর কন্যাকে তুমি ফাঁসি দিবা, তোমার মতো নাহিদ, তোমার মতো নাবালক নাহিদ। এই বাংলাদেশে তার 5 থেকে 6 কোটি মানুষ আছে তার সমর্থক, তার জন্য জান দিতে পারে, কমসে কম 2, 4, 5 লক্ষ মানুষ শেখ হাসিনা নামে জান দিয়ে দিতে পারে। অবশ্য তার মধ্যে কিন্তু আমি নাই, শেখ হাসিনার জন্য আমি জান দিব না, বাংলাদেশের জন্য জান দিতে পারি, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে রক্ষা করার জন্য জান দিতে পারি, কিন্তু ব্যক্তি শেখ হাসিনার জন্য আমি জান দিব না। তাহলে আমি আমার মতো লোকই দিবে না, তাহলে কারা দিবে তা তো বুঝতে পারছ। কমসে কম শেখ হাসিনার ডাকে কালকে যদি শেখ হাসিনা বলে হাত তুলে বলে যে বাংলাদেশে কে কে আমার জন্য জান দিবা, সর্বনিম্ন তাও যে আমাকে মনে করেন আওয়ামী লীগের দালাল, আমি মারাত্মক আওয়ামী লীগের, নো, আমার মতো করে বলবে না, নর্মাল মানুষ, নর্মাল আওয়ামী লীগের সাধারণ কর্মীরা কালকে যদি শেখ হাসিনা আমার জন্য কে কে জান দিবা, 5 লক্ষ লোক কোনো উইদাউট কোশ্চেনে হাত উঠাবে জান দেওয়ার জন্য শেখ হাসিনার জন্য। আর তুমি সেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবা, বড় মায়া লাগে নাহিদ। তুমি তোমার পরিণতির কথা একবারও চিন্তা করতেছো না। আমি তোমার পরিবার পরিজনের কথা বলতেছি না, আমি চাইও না তোমার পরিবার পরিজনে কেউ ক্ষতি করুক তোমার কারণে। এটা আমারও যদি সুযোগ থাকে আমি ভেটো দেবো, তোমার যদি পরিবারে কেউ ক্ষতি করে আমি ভেটো দেবো, না এটা করবেন না। কিন্তু তুমি নাহিদ কি জানো তোমার কি পরিণতি হবে, তোমার আব্বা ইউনূসের কি পরিণতি হবে, পাকিস্তানের কি পরিণতি হবে তুমি কি জানো? আমি বলে দিলাম আগে 5 বছরের মধ্যে পাকিস্তান 2 টুকরা হবে, আরো 1 টুকরা তো হয়েছে 71 সালে, আর 2 টুকরা হবে। শেখ হাসিনাকে তোমার আব্বা পাকিস্তান এবং আমেরিকা যে আশা করছে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উচ্ছেদ করে এখানে এটা করবে সেটা করবে, ব্যবসা বাণিজ্য ঘাটি করবে। আমি তোমাকে বলে দিলাম, লিখে রাখো আজকে নোট দিয়ে ডেটে, আগামী 5 বছরের মধ্যে তোমার আব্বা যে তোমাকে পয়দা করছে, যার জন্য তোমরা জান প্রাণ নিয়ে অস্থির থাকো, যে পাকিস্তানে ভাঙার বেদনায় তোমরা 71-এর বেদনা, তোমার আব্বা আলপত রাজাকার আল সাম জামাত হেফাজত নিজাম ইসলাম খেলাফতে মজলিস এরা ভুলতে পারে না, মুসলিম লীগ, তুমি তাদের রুহানি আওলাদ ভুলতে পারো না। তোমাকে আর একটা সুসংবাদ দিই, তোমাদের কষ্ট আরো বাড়বে। আগামী 5 বছরে পাকিস্তান 2 টুকরা হচ্ছে, লিখে রাখো 2 টুকরা হচ্ছে, তোমাদের বেতনটা আর একটু বাড়বে, নিশ্চিত থাকো। তুমি শেখ হাসিনাকে ফাঁসি দিবা, শেখ মুজিবের কন্যাকে বাংলার জমিনে ফাঁসি দিবা, এমন ফাঁসির দড়ি কে বানাবে? সে জল্লাদটাকে, তাকে যে ফাঁসির দড়িতে ঝুলাবে, সে আদালতটা কোথায়? তুমি বুঝো বাংলাদেশ আওয়ামী লীগ কি? বাংলাদেশের আওয়ামী লীগ অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে মাঠে মাঠে ঘাটে জলে স্থলে আকাশেও, বাংলাদেশের আকাশ জমিনেও আওয়ামী লীগকে গিজ গিজ করে। তুমি তার নেত্রীকে ফাঁসি দিবা? তোমার রাজনৈতিক জ্ঞান সম্পর্কে তো আমি আগেই জানি তুমি নাবালক, কারণ তোমার যে উস্তাদ আছে ডক্টর ইউনূস, সে নিজে রাজনৈতিক ভাবে নাবালক। আমার যেটুকু রাজনৈতিক চুল গজাইছে তোমার আব্বা ইউনূসের টুকু গজায় নেই। কেমনে গজাবে? পাকিস্তানি তো গজায় নেই। তুমি সেই পাকিস্তানের পক্ষে বাংলাদেশে এত লম্বা লম্বা কথা বলো, যে পাকিস্তান কিছুদিন পরেই ভেঙে যাচ্ছে, সেই চিন্তা করো। শেখ হাসিনাকে তুমি বাংলাদেশে আসবে, ফাঁসির দড়ি গলায় নেবে, শেখ হাসিনা আসবে বাংলাদেশে। শুধু শেখ হাসিনা আসবে না, দেখবো আরো কে কে আসে, কারা কারা ক্ষমতায় আসে। তোমরা ঝরে না, বাতাসে না, তোমরা তাদের ফু দিলেই তারা উড়ে যাবা। আরে বিএনপি ক্ষমতায় আসলে তোমাদের চিনবে নাকি? বাংলাদেশে বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, তোমাদের মতো নাহিদ তো দূরের কথা, তোমার মতো নাবালিক নাহিদ তো দূরের কথা, তোমার আব্বা ইউনূসের কেউ চিনবে? খাস বাংলা বুঝে নাও, তোমাদের ওইটাও করবে না কেউ, তোমাদের কেউ চিনতে পারবে? তোমরা রাস্তাঘাটে চলতে পারবা? তোমাদের থাবরা এত কানপট্টি গরম করে দেবে রিক্সাওয়ালা, তারপর ক্ষেত মজুর, দিন মজুর, এরাই তো তোমার কানপট্টি গরম করে ফেলবে বিএনপি ক্ষমতায় আসলে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তোমাদের অস্তিত্বই থাকবে না, তোমরা তো সব হার্ট অ্যাটাকে মারা যাবা। তোমরা যে কেন কুদো আমরা জানি, তোমাদের প্রত্যেকেরই ভিসা লাগানো আছে, পকেটে ডলার সবসময় থাকে, আমি জানি তোমাদের পকেটে ডলার থাকে, তাই লাভালাভি করো। তবে যদি পালাইতে পারো তো বাইসেই গেলা, যদি পালাইতে না পারো শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে না, শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে না। তুমি যে বলছো না শেখ হাসিনাকে বাংলাদেশ আইনে ফাঁসি দিবা, এই কথার ঝাল তুমি আগে
তোমার ঝাল কতটুকু লাগে একটু অপেক্ষা করো বাবা, যা বল বা একটু হিসাব করে বললো। হাতি ঘোড়া গেল তো মশাও না তো তুমি শেখ হাসিনার সামনে, তুমি তো আমার সামনেই মশা না তো শেখ হাসিনা। তুমি শেখ হাসিনা ফাঁসি দিবা, নিয়ে গিয়ে আমাকে নিয়ে যাও তো দেখি, তুমি আমাকে নেও, আমি কোথায় আছি খুঁজে বের করো, আমাকে নিয়ে তুমি বাংলাদেশে দেখো তো তুমি কত বড় মর্দ হয়েছ। তোমার আব্বা ইউনুস আমাকে নিতে পারবে? তোমার আব্বা ইউনুস। আর তুমি নাহিদ নিয়ে যাবা শেখ হাসিনাকে, এই জামালপুরে বাস করা শেখ ফরিদকে আগে নিয়ে দেখাও না বাংলাদেশে। তুমি কত বড় মুরদ তোমার, তুমি না তোমার এই নিউজ ছেড়ে বললা কত বড় মুরদ। আমি শেখ ফরিদকে তুমি বাংলাদেশে তুমি নিয়ে যেতে পারো কিনা দেখো তো, আর তুমি শেখ হাসিনাকে নিয়ে যাবা। কি আর বলবো, বড়ই করো না তো তোমার রাজনৈতিক পীর জামাতের দাপটে অত লাভ দিও না। জামাতের এবার পানের জলে ভেসে যাবে। এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা জামাতকে, তোমার আব্বাদেরকে পাকিস্তানি বন্দীদের বোতলের মধ্যে বন্দি করে এইবার রেখে দিবে, আর বেরোতে পারবে না। অপেক্ষা করো। শেখ হাসিনাকে ফাঁসি দিবা, এই দুঃস্বপ্নে স্বপ্ন দেখা ভুলে যাও। যা বলছ এটাকে আগে, এই পরিণতি আগে অপেক্ষা করো। তোমাদের সামনে কি পরিণতি? শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা, বাংলাদেশে 5 থেকে 6 কোটি মানুষের নেত্রী। তোমার মতো তেল চোরা না, বুঝতে পারছো? তোমার মতো ইউনুসের মতো তেল চোরা না। উড়ে এসে জুড়ে